কারণ বিএনপি জানে যে এটা অবৈধ একটা সরকার। এখন বিএনপির দরকার ছিল ক্ষমতা নেওয়া, যে ভাই আগে ক্ষমতায় আইসা নেই, তারপরটা পরে বোঝা যাবে। ফলে এই এই সংবরণ তো আর সবাই করতে পারবে না। হ্যাঁ, ওরাও জানে যে ওদের ফরমেশনটা বেঠিক, ভবিষ্যতে এটা আইনি কাঠামোতে চ্যালেঞ্জ হলে এটা টিকবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা মিথ্যা কথা। বিচারপতির বেঞ্চ বসেছে, এটাও মিথ্যে। এটা তো মিথ্যাই। তারপরও আমি যুক্তির খাতিরে আমি বেঞ্চ বসা পর্যন্ত মেনে নিচ্ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা ব্যক্তিগত আমার নলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশ জানে। প্রধানমন্ত্রী বলেছেন অনলাইনে তার যে ভাষণগুলোতে, আমি তো কোনো পদত্যাগ পত্র জমা দেইনি। এবং রাষ্ট্রপতি পরে এটা নিয়ে অস্বীকার করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন জঙ্গি হামলা করা হলো, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ 3টি বাহিনী তারা সলা পরামর্শ করে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তার মানে তখনও তিনি দেশের প্রধানমন্ত্রী, তখনও তিনি আছেন, এখনো তিনি প্রধানমন্ত্রী আছেন, ফুল প্রোটোকল দিয়ে। সবচেয়ে বড় একদম সশস্ত্র বাহিনী তাকে কারা কারা গেছে আমি জানি, কিভাবে গেছে, মানে সমস্ত কিছুই আমি জানি, মানে আমার জানা হয়েছে। ফলে তাকে সেখানে নেওয়া হয়েছে প্রোটোকল সহ। ফলে এটা বলা যায় না যে তিনি পালিয়ে গেছেন, চলে গেছেন, মরে গেছেন, এগুলো তার বলা যায় না। সশস্ত্র বাহিনী তার নিরাপত্তাটা এইভাবেই দিয়েছেন। জি, আচ্ছা, ওকে। এইবার আমরা এতটুকু জানতে পারলাম যে ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট ওয়াজ কমপ্লিটলি ইলিগাল। যখন একটা গভর্নমেন্ট ইলিগাল হয় তখন তার সমস্ত কর্মকাণ্ড ইলিগাল। এই ঘটনাটা বাংলাদেশের একটি রায় ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এটি হচ্ছে দুটি রায় দেওয়া হয়েছে। একটি হচ্ছে 5ম সংশোধনী বাতিলের রায়ে বিচারপতি তোফাজ্জল হোসেন বলেছেন, আর অলরেডি বলেছি। তো এছাড়াও 7ম সংশোধনী যখন বাতিল করা হলো, এর সাথে শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে। আর 5ম সংশোধনী, যেটাকে আমরা বিখ্যাত ইটালিয়ান মার্বেল কোম্পানি লিমিটেড বা বিখ্যাতভাবে জানি যে 5ম সংশোধনী বাতিল, ওই রায়টার মধ্যে আমরা সেটা জানি। আপনারা জেনে রাখবেন, ইটালিয়ান মার্বেল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট দিলে এই রায়টা আপনারা সবাই পেয়ে যাবেন। সেখানে আপনারা পড়ে নিলে জানবেন। আমার সুযোগ হয়েছে ওটার রিভিউ পিটিশন পর্যন্ত পড়ার, অর্থাৎ হাইকোর্টের রায় আমি পড়েছি, অ্যাপিলেট ডিভিশনের রায়ও পড়েছি এবং রিভিউ পিটিশনের রায়ও পড়েছি। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে এটা ডিসমিস হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কারণে বঙ্গবন্ধুর অন্যতম খুনি মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ, পরবর্তী সময়ে বিচারপতি এস এম সায়েম এবং এর পরবর্তী সময় সামরিক শাসক জিয়াউর রহমান, তাদের 3 জনের আপনার যে সরকার তখন তারা করেছিল সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই রায়ের ফলেও একই জিনিসটা আমরা আনতে পারি যে এই ইউনূসের এই সরকারটি অবৈধ, ক্লিয়ার। এবং মার্শাল ল বলে কোনো ল নাই, এগুলো ওই সময়টাতে এসেছে। তো এরা যদিও বলার চেষ্টা করেছে প্রফেসর হ্যান্স কেলসেনের একটা থিওরি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কথা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রফেসর হ্যান্স কেলসেনের একটা আপনি মাঝে মধ্যে বেজে যাচ্ছেন, একটু ফ্রিজ হয়ে যাচ্ছে, ফলে আমি বুঝতে পারছি না যে আমারও কি একই দশা হচ্ছে কিনা। হ্যাঁ, আপনারও একই দশা হচ্ছে, কিন্তু আমার ফ্রিজ কেন হচ্ছে আমি ঠিক তো বুঝতে পারছি না। আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার কথা কিন্তু পরিষ্কারভাবে কোনোভাবে আটকাচ্ছে না। জি, হ্যাঁ, আচ্ছা, আমি আমার কথা কন্টিনিউ করি। জি। তো এই যে আপনার 5ম সংশোধনী বাতিলের মাধ্যমে মোস্তাক, সায়েম এবং জিয়াউর রহমানের আপনার পুরো তাদের সরকার যে অবৈধ ঘোষণা করা হয়েছে, এটিও আমাদের এই ঘটনাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জি। এখন যেই সরকার কোনো সরকারই না, সেই সরকার যদি ঐক্যমত্য কমিশন ডাকে, সেই সরকার যদি জুলাই সনদ নামে কোনো সনদ তৈরি করে, সেটা ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে বলে শুরুতেই বাতিল, ওকে, যার কোনো অস্তিত্ব নেই। এটা যদি আদালতে ওঠে, যদিও এই ম্যাটারটা আদালতে উঠেছে, আদালতের বিচারপতি রায় দিয়েছে যে না, এই সরকার বৈধ। এর একটা রায় নিয়েছে কেন জানেন? কারণ ভবিষ্যতে আমরা যখন আদালতে যাব, ওরা আগে থেকেই জানে, ফলে এটার একটা লিগ্যাল ম্যাটার তারা টেনে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই যে এখন অ্যাপিলেট ডিভিশন চলছে, সুপ্রিম কোর্ট চলছে, এটাও অবৈধ আমার দৃষ্টিতে। কিভাবে অবৈধ? কারণ রিফাত, আপনি জানেন যে এই আপনার রিফাত আহমেদ নামে একজনকে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে,
তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল, এবং সেটি খুবই ভয়ঙ্কর উপায়। বাংলাদেশের জাস্টিস সিস্টেমে এর থেকে ভয়ঙ্কর উপায় আর হতে পারে না। সেটা কিভাবে? শিবিরের যে সাদেক কাইয়ুম আছে, হাসনাত আব্দুল্লাহ যেটা আছে, এরা মিলে একত্রিত হয়ে আদালতে একটা মব করে যে এখনই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। প্রধান বিচারপতি দুপুর 2টার সময় পদত্যাগ করে, তখন বলেছে সন্ধ্যা 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচার করতে হবে। তারাই রিকমেন্ডেশন করেছে, তারাই বলছে যে রিফাতকে ছাড়া তারা মানবে না, তো রিফাতকে প্রধান বিচারপতি করে। এগুলো সবই ধরেন আমেরিকার সেট করা লোক এই মবের মাধ্যমে বলিয়েছে, আমেরিকান এমবেসি এগুলো মবের মাধ্যমে বলিয়েছে। যদিও ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি ছিলেন, ঘাতক দ্বারা নির্মূল কমিটির 100 জনের মধ্যে একজন সদস্য ছিলেন, তার ছেলেটি যে একটা ভয়ঙ্কর পাকিস্তানি এবং তার ছেলেটি একটা ভয়ঙ্কর জামাতি হয়ে বড় হয়েছে এটা জানতাম না। তবে এটাও ঠিক যে তিনি বাংলাদেশের প্রথম সমকামী প্রধান বিচারপতি ছিলেন। আপনারা হয়তো অনেকে এটা জেনে থাকবেন যে তিনি তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তিনি একজন গে ছিলেন। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা হয়তো অনেকেই জানে না, বলে দিলাম। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। বাংলাদেশের মতো একটা জায়গাতে একজন সমকামী প্রধান বিচারপতি ছিল এবং বাংলাদেশের হুজুররা এই ব্যাপারে কোনো কথাই বলেনি। আমি আর তার পার্টনার কে ছিল সেটা এই প্রকাশটা না বলে আমি বিব্রতটা না করি, কিন্তু এটা জেনে রাখেন আমার তথ্য 100% অথেন্টিক। হ্যাঁ, আমি আলতু ফালতু কথা কম বলি না, আসলে কম বলি মানে বলি না। আচ্ছা, তো তারপরে যেটা হয়েছে, ব্যক্তিগত সমস্যা নাই, কিন্তু ঠিক না, আমার কোনো ব্যক্তিগত সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় জনসাধারণের উদ্দেশ্যে এটা জানা প্রয়োজন যে রিফাত আহমেদ একজন সমকামী এবং তার একটা ছেলে পার্টনার বাংলাদেশে আছে, তাকেও আমরা সবাই মোটামুটি চিনি। হ্যাঁ, নাম বললেই চিনবেন। আচ্ছা, তো আলটিমেটলি সেই আলাপে যাব না। এখন কথা হচ্ছে যে এই বিচারপতি তখন আপনার বলেছে যে এই সরকার খুবই বৈধ, এই অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এগুলো ভবিষ্যতে কিছুই টিকবে না, কারণ শুরুটাই তাদের মানে অবৈধ। আচ্ছা, এইবার আপনি আসুন হচ্ছে এই যে জুলাই সনদ, বিএনপি নির্বাচন, এগুলো এখন আপনার প্রশ্নটা হচ্ছে এই জুলাই সনদ কি বিএনপি এখন যেহেতু একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয়েছে, এই জায়গাতে কি বিএনপি এই জুলাই সনদ মানতে বাধ্য কিনা বা মানবে কিনা? এক্স্যাক্টলি। আমি প্রথমে কিন্তু বিএনপির প্রতি এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, কতজন দেখেছে না দেখেছে বা তাদের হাইকমান্ড দেখেছেন কিনা, ওনারা এটা জানবেন না কেন? আমি তো ধরেন উনাদের যারা লয়ার আছে মানে বিএনপির, সেই লয়ারদের তুলনায় কত ছোট, প্র্যাকটিসের পরিসর কত কম, ওনাদের কত অভিজ্ঞ। আমি বিএনপির অনেক ভালো ভালো লয়ার আছে না, বিএনপির অনেক মানে বিদগ্ধ আইনজীবী আছে, তারাই জিনিসটা বোঝেন। আমি যদি বুঝতে পারি, আমার মতো চুনুপুটি বুঝতে পারলে ওনারাও এটা বুঝবেন। তো ওনারা এটা বোঝেন যে তারা অবৈধ, এবং একটি অবৈধ, ওদের ভাগ্যটাই এত খারাপ যে জিয়া রহমানকেও আসতে হয়েছে এই অবৈধ পন্থায়, বিএনপিকেও আসতে হয়েছে একই পন্থায়। কিরকম যেন একটা ইতিহাস, মানে বলে না যে ইতিহাসের পুনরাবৃত্তি, তাই হয়েছে, ফিরে ফিরে আসে। একদম একদম আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে 75-এর পরে যা হয়েছে 5ই আগস্টের পরে এক্স্যাক্টলি তাই হয়েছে। ঠিক বিএনপি কে এর মাধ্যমে আসতে হলো। এখন বিএনপির একটা ব্যাপার যেটা ছিল, বিএনপি হয়তো দাবি করতে পারতো যে আমরা এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ইলেকশন করব না, কারণ বিএনপি জানে যে এটা অবৈধ একটা সরকার। এখন বিএনপির দরকার ছিল ক্ষমতা নেওয়া, যে ভাই আগে ক্ষমতায় আইসা নেই, তারপরটা পরে বোঝা যাবে। ফলে এই সংবরণ তো আর সবাই করতে পারবে না। হ্যাঁ, ওরাও জানে যে ওদের ফরমেশনটা বেঠিক, ভবিষ্যতে এটা আইনি কাঠামোতে চ্যালেঞ্জ হলে এটা টিকবে না। এটা একেবারে আজকে যে লয়ার স্টুডেন্ট মাত্র পড়তে আসলো সেও জানবে, এটা বুঝা বললেই হবে। আচ্ছা, এখন এই যে জুলাই সনদের যেসব ঘটনাগুলো আছে সেগুলো বিএনপি মানবে কি মানবে না, কি করবে কি করবে না, আমার কিছু প্রেডিকশন আছে। কিন্তু আমি আগে এই জুলাই সনদের ঘটনাগুলো আপনাকে একটু বলে নেই। এইটার একেবারে কোর জুলাই সনদে আমি চলে যাচ্ছি। জি, জুলাই সনদ যারা এটা প্রস্তুত করেছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই ঐক্যমত্য কমিশনের সদস্য ছিল হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর একটি মিথ্যা তথ্য। ও অধ্যাপক, ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউনুস, ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ও কখনোই প্রফেসর হয়নি। ওকে, ও আইনের কোনো ব্যক্তি না। অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি, আলী রিয়াজও আইনের কোনো ব্যক্তি না। বিচারপতি এমদাদুল হক, ইনি একমাত্র আইনি ব্যক্তি সদস্য। আব্দুল মুঈদ চৌধুরী সদস্য, উনি কোনো আইনজীবী কিনা আমি জানি না, আইনজীবী থাকলে অবশ্যই লেখা থাকতো অ্যাডভোকেট আব্দুল মুঈদ চৌধুরী, আমি ধরে নিচ্ছি যে আইনজীবী না।
ডক্টর ইফতেখারুজ্জামান, তাকে আপনি চিনেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একজন ব্যক্তি। মানে আমি যদি ভুল না করে থাকি একই ব্যক্তি, আবার ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, তবে ইনিও আইনি ব্যক্তি বলে মনে হচ্ছে না। আরেকজন হচ্ছেন, নাম হলো সফররাজ হোসেন, নাম শুনেই বোঝা যায় পাকিস্তানি। নাম সফররাজ বাঙালির হবে, এটা অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ, সফররাজ, তারপরে হইতেছে মানে পাকিস্তানি নামগুলোর মতোই নাম। এখন কে আমি জানি না, কোত্থেকে এলো তাও জানি না। এরপরে নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এই ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া আইনি ব্যক্তি কিনা তা আমার জানা নেই। পিএইচডি কি লয়ে করেছেন নাকি অন্য কোনো সাবজেক্টে করেছেন আমি জানি না, না জেনে বক্তব্য দেওয়াটা ঠিক না। তবে এইখানে বাংলাদেশের যে সংবিধান বিশেষজ্ঞ বলে যাদেরকে আমরা চিনি, প্রথিতযশা আইনজীবী ছিলেন ডক্টর কামাল হোসেন, শাহদিন মালিক, এই মানুষগুলোর চেহারা আমরা দেখতে পাইনি। কেমন মানে ইনারা তো খুবই, তাদের কোনো প্রথিতযশা আইনজীবীর নামও নাই। তাহলে আপনি রীতিমতো একটা সংবিধান প্রস্তুত করে ফেলেছেন। আমি আপনাকে এটা ফ্রন্ট পেজটা দেখাই। আপনি রীতিমতো এই যে রীতিমতো আপনি একটি আইনি ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন, অলমোস্ট একটা নিউ সংবিধান। আপনি সেখানে বাংলাদেশের প্রথিতযশা কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই। আপনি মতামত দিচ্ছেন যেসব লোকদের, তাদের কোনো আইনি জ্ঞান নাই। আচ্ছা, তো এইখানে আপনার এই রূপরেখার মধ্যে গণতন্ত্র শব্দটি কোথাও নাই। মজার ব্যাপার হচ্ছে যে তারা বলছে যে এরা তাদের প্রস্তাবনাতে স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা পজিটিভ মর্যাদা দিয়েছে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা স্বীকার করেছে। জি, আস্তে আস্তে আমি কিন্তু কোর লিগ্যাল ডিসকাশনে ঢুকছি, বুঝবেন একদম। এখন কোনো মানুষ যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে পরিপূর্ণ মর্যাদা দেয়, এটা মেনে নেয়, তাহলে তিনি এটাও জেনে থাকবেন যে স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের প্রথম লিগ্যাল ডকুমেন্টস এবং একটা শর্ট সংবিধান। এটা হচ্ছে সংক্ষিপ্ত সংবিধান ছিল আমাদের। একদম। স্বাধীনতার ঘোষণাপত্রকে যদি ওরা মেনে নেয়, তাহলে স্বাধীনতার ঘোষণাপত্রের বড় ভার্সন হচ্ছে এখনকার সংবিধান। যেই দল বা যেই ঐক্যমত্য কমিশন স্বাধীনতার ঘোষণাপত্রকে তাদের ভূমিকাতে মেনে নিয়েছে, সেই ঐক্যমত্য কমিশন আবার সংবিধানকে মানে না। এটা খুবই কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? অবশ্যই। মানে ওদের প্রত্যেকটা কাজই হচ্ছে একটার সাথে একটা এত বেশি দ্বান্দ্বিক যে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি একটা বইয়ের এই কতগুলা পেজ আমি মানি, এই কতগুলা পেজ আমি মানি না। মানে বইয়ের রেফারেন্সটা দেওয়াটা হয়তো ঠিক হলো না। অনেক সময় অনেক লেখকের বক্তব্য এটা একটা বেটি। আমি কি উদাহরণ দিব আপনাকে আমি জানি না, যে পুরো হোল ঘটনার একটা অংশ মানি আরেকটা অংশ মানি না। জি, দুইটাই একই জিনিস, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে এই সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকৃতি দিলে বঙ্গবন্ধু যে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটাকেও স্বীকৃতি দেওয়া হয়, কারণ এই স্বাধীনতার ঘোষণাপত্রেই তা লেখা আছে এবং ওইটার ভিত্তিতেই তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা আসলে এসছে। স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে তার 6 নম্বর পরিচ্ছদে লেখা আছে যে 25শে মার্চ দিবাগত রাত্রে বা 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছেন। বঙ্গবন্ধুকে যেই পরিমাণ অপমান অপদস্থের মধ্য দিয়ে যেতে হয়েছে গত 2টি বছর, আবার একই দিকে আপনি স্বাধীনতার ঘোষণাপত্রকে এই কাঠামোর মধ্যে নিয়ে আসছেন, এইটাও কন্ট্রাডিক্টরি। আচ্ছা, এইখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে প্রথমেই তারা আঘাত করেছে আপনার নৃতাত্ত্বিক পরিচয়ের মধ্যে। তারা বলেছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাংলাদেশী হিসেবে পরিচিত পাইবে, নাগরিক হিসেবে। আমাদের আগে ছিল যে নাগরিক হিসেবে বাংলাদেশী আর জাতিগত ভিত্তি বা এথনিসিটি হিসেবে বাঙালি। জি, এটা উঠিয়ে দেওয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে। এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনাকে যদি কেউ বলে আপনার জাতপাত কি, আপনি তো আপনার এথনিসিটিকে এটা নির্দেশ করছে। আমরা জানি মারাঠি, ইংলিশ, আমেরিকান, রেড ইন্ডিয়ান, আমরা জানি হচ্ছে চাকমা, মারমা, মগ, মুরং, এগুলা হচ্ছে প্রত্যেকটা মানুষের এথনিসিটিকে প্রকাশ করে। আমার নৃতাত্ত্বিক পরিচয় হচ্ছে আমি বাঙালি, আর আমার